ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি তার মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের তৎসহ বিজেপির বিভিন্ন সাংসদদের ভয় দেখাচ্ছেন? অন্ততপক্ষে এইরকমই একটি বক্তব্য সংসদ ভবনে পেশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হ্যাঁ, রাহুল গান্ধী এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে চষে বেড়াচ্ছেন। বিভিন্ন রাজ্যে ছাত্র কি গুঞ্জ নামে নতুন কর্মসূচিও রাহুল গান্ধী সামনে এনেছেন, যেখানে ভারতবর্ষের বিপুল ছাত্র সমাজ যারা আগামী দিনে কর্মসংস্থানের জন্য গলার স্বর চড়াচ্ছেন, তাদের হয়ে তাদের বক্তব্য গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার কাজ যিনি করছেন তিনি এই মুহূর্তে ভারতবর্ষের সংসদ ভবনের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি একাধিক বক্তব্যে বলেছেন, আমি কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সাংসদ হতে পারি, কিন্তু যখন আমি এই সংসদ ভবনে বসে আছি তখন আমি বিরোধী দলনেতা হিসাবে আমি শুধু কংগ্রেসের বিরোধী দলনেতা নই, আমি কংগ্রেসের পাশাপাশি যেই দলের একটি মাত্র সাংসদ আছে তাদেরও বিরোধী দলনেতা। আমি সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ আরো বিভিন্ন বিজেপি বিরোধী দল যারা ইন্ডিয়া ব্লকের সঙ্গে রয়েছে তাদের সমস্ত দলের বিরোধী দলনেতা। এই বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী সংসদ ভবনে বক্তব্য রাখতে উঠে বিজেপির অন্যতম বরিষ্ঠ নেতা, সাংসদ এবং অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এর প্রসঙ্গ তুলে এনে বলেছেন যে রাজনাথ সিং সহ অন্যান্য মন্ত্রীদের নরেন্দ্র মোদী ভয় দেখায়। পক্ষান্তরে বলা যায় রাজনাথ সিং সহ বিজেপির অন্যান্য মন্ত্রী যারা আছেন, এমনকি যারা বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ যারা আছেন, তারা নরেন্দ্র মোদীর ভয়ে ভীত। কেন এই কথা আসছি পুরো বক্তব্যে, কিন্তু তার আগে ইতিমধ্যেই সিজেপি, ককরোচ জনতা পার্টি, এই ককরোচ জনতা পার্টি হঠাৎ করে ভারতবর্ষের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন। অভিজিৎ দীপকে নামক এক যুবক হঠাৎ করে ককরোচ জনতা পার্টিকে সামনে আনলেন এবং মূলত সোশ্যাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টির হয়ে পোস্ট করা শুরু করলেন। দেখা গেল ভারতবর্ষের যুব সমাজ এই ককরোচ জনতা পার্টির ছায়ার তলায় এসে দাঁড়াতে শুরু করলো এবং ককরোচ জনতা পার্টি দিল্লি সহ, মুম্বাই সহ একাধিক রাজ্যে, একাধিক শহরে নিজেদের কর্মসূচি করলো। এই ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচি করেছিল, যে কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছিলাম সোনাম ওয়াংচুক পর্যন্ত এসেছিলেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে কীর্তি আজাদ সহ অন্যান্য বিভিন্ন দলের সাংসদরা যারা এই মুহূর্তে বিজেপি বিরোধী অবস্থানে রয়েছে, তারা ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়েছেন। সেই ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম একটি আলোচিত নামে পরিণত হয়েছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে অভিজিৎ দীপকের ওপর একটি জায়গায় ককরোচ জনতা পার্টির যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অভিজিৎ দীপকের ওপর আঘাত এসছে, শারীরিক নিগ্রহ করা হয়েছে ককরোচ জনতা পার্টির যে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তাকে। আর ঠিক এইরকম সময় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রাক্তন সেনারা যারা বিভিন্ন সময়ে ভারতবর্ষের সীমা সুরক্ষিত রাখার কাজ করেছে, যারা বিভিন্ন সময়ে বহিরাগত শত্রুদের আক্রমণের হাত থেকে ভারতবর্ষকে বাঁচানোর কাজ করেছে, সেই ভারতীয় সেনারা সর্বসমক্ষে ককরোচ জনতা পার্টির মঞ্চে দাঁড়িয়ে অভিজিৎ দীপকে পাশে নিয়ে বলেছে, কারুর ক্ষমতা থাকলে এর গায়ে হাত দিয়ে দেখাক, কারুর ক্ষমতা থাকলে এর গায়ে হাত দিয়ে দেখাক, আমরা আছি, আমরাই বুঝে নেব। একবার চট করে প্রাক্তন ভারতীয় সেনা যারা দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছিলেন, সেই সমস্ত সেনারা, প্রাক্তন সেনারা ঠিক কি বলছেন এই সিজেপি পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিয়ে পাশে নিয়ে সেই বক্তব্য একবার শুনি। आपको भी सैल्यूट है और कुछ शरारती तत्व है, उनको चुनौती है, अगर इसकी तरफ इनकी तरफ कोई हाथ कर दे, उंगली कर देगा, उसका हाथ उखाड़ देंगे, चलेगा, ठीक है? हाथ उखाड़ देंगे, कोई भी युद्ध जो है शालीनता के साथ साथ क्रांतिकारियों की आवश्यकता होती है। हम क्रांतिकारी हैं, हम साली एक मारता ना, उसको 50 मारने से भी पेट नहीं भरता हमारे। तो भाई आपको भी सैल्यूट है। और শুনলাম প্রাক্তন ভারতীয় সেনাদের বক্তব্য। বোঝাই যাচ্ছে যে প্রাক্তন সেনা যারা আছে তাদের মধ্যে বর্তমান সরকার সম্পর্কে একটা ক্ষোভ তৈরি হয়েছে। বারংবার এই ভারতীয় সেনাদের সামনে রেখে বা সেনাদের প্রতি দেশের জনগণের যে আবেগ, সেই আবেগকে কাজে লাগিয়ে বিজেপি সরকার নরেন্দ্র মোদী ভোট যুদ্ধে যে ভোট বৈতরণী, সেই বৈতরণী পার করার চেষ্টা করে।
একাধিকবার সফলও হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানের মাটিতে দাঁড়িয়ে 2026 সালে যখন আর মাত্র 3 বছর পরে লোকসভা নির্বাচন হতে চলেছে, সেই লোকসভা নির্বাচনের 3 বছর আগে এই প্রাক্তন সেনারা আওয়াজ তুলছে এবং সেই আওয়াজ নরেন্দ্র মোদীর কান অব্দি পৌঁছে যাতে যায় সেই ব্যবস্থাও তারা করছে। আর ঠিক তখনই সংসদ ভবনে রাহুল গান্ধীও আওয়াজ তুলছেন। রাহুল গান্ধী বোঝাতে চাইছেন যে নরেন্দ্র মোদী নিজের যে সংসদীয় দল, সেই সংসদীয় দলের বিভিন্ন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীদের ভয় দেখান। কেন প্রশ্ন উঠছে? তার কারণ ইতিমধ্যেই জানা যাচ্ছে, কানাঘুষো শোনা যাচ্ছে, 2029-এ কি নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রীত্বের মুখ হিসাবে রেখে বিজেপি লড়বে? আরএসএস কি সেরকম গ্রিন সিগন্যাল দিচ্ছে? এই নিয়ে প্রশ্ন আছে। তার কারণ 2014, 2019, 2024 তিনবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর মুখ করে বিজেপি লড়েছে, ক্ষমতায় এসছে, কিন্তু দেখা গেছে 2024 লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ধাক্কা খেয়েছে। বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু বিরোধী দলগুলোও শক্তিশালী হয়েছে। চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে নীতিশ কুমার, এই দুই নেতার দলের ওপর ভরসা করে তবে বিজেপিকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে, যেই কারণে তৃণমূল কংগ্রেস সহ উদ্ধব ঠাকরে শিবসেনাদের ভাঙাতে হচ্ছে বিজেপিকে। ঠিক নরেন্দ্র মোদী কি আগামী 2029-এ বিজেপির মুখ হিসাবে, প্রধানমন্ত্রিত্বের মুখ হিসাবে বিজেপিকে ভোট বৈতরণী পার করাতে পারবে? সেই নিয়ে যখন বিজেপির অভ্যন্তরেই জল্পনা কল্পনা, যখন কোনো নিশ্চয়তা নেই যে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী বিজেপির মুখ হবেন কিনা, ঠিক সেই রকম সময় দাঁড়িয়ে হয়তো নরেন্দ্র মোদীও হীনমন্যতায় ভুগছেন, ইনসিকিউরিটি কাজ করছে। তাই কি তিনি নিজের দলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীদের ভয় দেখাচ্ছেন? রাহুল গান্ধীর সংসদ ভবনের বক্তব্যের মাধ্যমে সেই বক্তব্য প্রস্ফুটিত হয়েছে। কেন? রাহুল গান্ধী বলছেন, আমি যখন সংসদ ভবনে আসি, বিশিষ্ট রাজনীতিবিদ, দীর্ঘদিনের রাজনীতিবিদ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আমার প্রায় দেখা হয়। সামনাসামনি দেখা হলে রাজনাথ সিং হাত জোর করে কুশল বিনিময় করে, প্রত্যুত্তরে আমিও হাত জোর করে কথা বলি। রাজনাথ সিং আমাকে দেখলে হাসেন, আমিও হাসি, সৌজন্য সাক্ষাৎ হয়। কিন্তু যখন সংসদ ভবনের মধ্যে নরেন্দ্র মোদী থাকেন, তখন সেই হাসি গায়েব হয়ে যায়, তখন হাত জোর করে কথা আর বলেন না, তখন সেই সৌজন্য গায়েব হয়ে যায়। তার কারণ বিজেপির মন্ত্রীরা, বিজেপির সাংসদরা নরেন্দ্র মোদীকে ভয় পান। আর এই ভীতি থেকেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে তাদের বাক্যালাপ তারা সংসদ ভবনের মধ্যে বন্ধ করে দেয়। এই বক্তব্য রাহুল গান্ধী রেখেছেন, একবার শুনুন। सर मेरा सवाल है सर, इस माइक का कंट्रोलर किसके हाथ में? मैं बिल्कुल आपकी रिस्पेक्ट करता हूं स्पीकर सर, मगर मेरे भाषण के बीच में सच्चाई ये है कि माइक ऑफ हो जाता है। मैं क्या करूं, हो जाता है वो। आज सुबह में आया, राजनाथ सिंह जी ने मुस्कुरा के मुझे नमस्ते की और मोदी जी बैठे हैं, मुस्कुराहट नहीं, सीरियस, नमस्ते भी नहीं करते, कहीं मोदी जी ना देख लें, प्रॉब्लम हो जाएगी। वही कहानी गडकरी जी की है, सच्चाई है। अरे भाई अयोध्या की जनता को छोड़ो, ये तो बीजेपी वालों को डराते हैं। आपको शर्म आनी चाहिए। শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। আর রাহুল গান্ধীর এই বক্তব্যকে যদি সত্যি বলে ধরে নিতে হয়, তাহলে কি নরেন্দ্র মোদী নিজের দল অর্থাৎ বিজেপির মধ্যেই কোনো দ্বিতীয় শক্তি কেন্দ্রের সম্মুখীন হতে চলেছেন? অর্থাৎ বিজেপির মধ্যেই কি কোনো দ্বিতীয় ব্যক্তি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করবার জায়গায় চলে এসছে? 2029-এ কি তাহলে নরেন্দ্র মোদী বিজেপির মুখ হতে পারবেন না? বা নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে বিজেপি বা আরএসএস কি অন্য কোনো বিকল্প মুখকে সামনে আনতে চলেছে? তাই কি নরেন্দ্র মোদী ইনসিকিউরিটিতে ভুগছেন? প্রশ্ন উঠছে। উত্তর ভবিষ্যৎ দেবে, উত্তর দেবে ভারতবর্ষের জনতা 2029 লোকসভা ভোটের সময়। আর যারা সব থেকে ভালো উত্তর দিতে পারবে তারা বিজেপি তথা আরএসএস এর কেন্দ্রীয় নেতৃত্ব, বিভিন্ন রাজ্যের রাজ্য নেতৃত্বরা। এখন দেখার সেই উত্তর কত তাড়াতাড়ি পাওয়া যায়, আর এটাও দেখার যে রাহুল গান্ধীর বক্তব্য ভবিষ্যতে সঠিক বলে প্রমাণ হয় কিনা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।